বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে নিজে করি। একটু নিচে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই, অর্থাৎ যে উত্তরটি সঠিক সেই উত্তরের পাশে, অর্থাৎ সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দেব। ঠিক আছে, দেখো ১ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ১২ বিয়োগ ৭। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি একটি প্রথম বন্ধনীর মধ্যে দেওয়া রয়েছে, তাই না? ১২ বিয়োগ ৭, এরপরে বলা হয়েছে গুণ ২ বিয়োগ ২ সমান কত। অর্থাৎ এই সমস্যাটি সমাধান করলে আমাদের উত্তর যত হবে সেই উত্তরটি কিন্তু নিচে এই যে এইখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, ৪টি অপশনের মধ্যে একটি কিন্তু আমাদের সঠিক উত্তর দেওয়া রয়েছে, আমাদের সেটিকে খুঁজে বের করতে হবে, তারপরে সঠিক উত্তরের পাশে আমাদের টিক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করে বের করব? দেখো আমরা এটিকে যদি একটু সমাধান করি, প্রথমে যেহেতু একটি প্রথম বন্ধনী রয়েছে, আমরা জানি বন্ধনী থাকলে সেই বন্ধনীর কাজ আগে করতে হয়, তাই না? তাহলে বন্ধনীর মধ্যে বলা হয়েছে ১২ বিয়োগ ৭। আমরা যদি ১২ থেকে ৭কে বিয়োগ করি তাহলে কত থাকে? আর কিন্তু থাকে এখানে ৫। কত থাকে? আর এখানে থাকে ৫। আচ্ছা, আমরা এখানে পাচ্ছি ৫, এরপরে রয়েছে গুণ ২ বিয়োগ ২। আচ্ছা, তাহলে গুণ এবং বিয়োগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আমরা জানি গুণের কাজ আগে করতে হয়। তাহলে ৫-এর সঙ্গে ২কে গুণ করো, কত হয়? ৫ দুগুণ ১০। আচ্ছা, আমরা পাচ্ছি ১০। ১০ থেকে আমরা বিয়োগ করব কত? ২কে। তাহলে ১০ থেকে যদি আমরা ২ বিয়োগ করি তাহলে কত থাকে? ১০ থেকে ২ চলে গেলে থাকে হচ্ছে আরও ৮। তার মানে এই যে খতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৮। তাহলে এই খ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা খয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে কয়টি ৫০০ টাকার নোট মিলে ২০০০ টাকা হয়? আচ্ছা, কয়টি ৫০০ টাকার ৫০ টাকার নোট মিলে, কয়টি ৫০ টাকার নোট মিলে ২০০০ টাকা হয়? তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? আমরা এই ২০০০কে যদি ৫০ দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে কয়টি ৫০ টাকার নোট মিলে ২০০০ টাকা হয়। ঠিক আছে, তাহলে ভাগ করো। দেখো ৫০ দ্বারা যদি আমরা ২০০০কে ভাগ করি, দেখো প্রথমে ৫০ কয়টি অঙ্ক? ৫০-এর মধ্যে দুইটি অঙ্ক রয়েছে, তাহলে আমরা প্রথমে দেখব যে এই প্রথম দুটি অঙ্ককে ভাগ করা যায় কিনা। প্রথম দুটি অঙ্ক মিলে কিন্তু হয়ে গেল ২০। ২০কে ৫০ দ্বারা ভাগ করা যাবে না, তাই না? আমরা জানি ভাগ করতে গেলে মাঝের সংখ্যাটি কিন্তু এই ৫০-এর চাইতে বড় হতে হবে। তাহলে আমরা আরও একটি অঙ্ককে বেশি নিলাম। এবার এই ৩টি অঙ্ক মিলে কত হয়ে গেল? ২০০। ২০০কে ৫০ দ্বারা কয়বার ভাগ করা যাবে? ৪ বার। ঠিক আছে, কারণ ৫০ একে ৫০, ৫০ দুগুণে হচ্ছে ১০০, ৩ ৫০-এ ১৫০ এবং ৪ ৫০-এ হয় ২০০। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি ৫০কে ৪ দ্বারা গুণ করো তাহলে দেখবে যে ৪ ৫০-এ ২০০ হয়। আমরা নিচে লিখে দিলাম ২০০। এবার দেখো ২০০ থেকে ২০০ বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? এবং আমাদের এইখানে আরও একটি শূন্য কিন্তু বাকি রয়ে যায়, তাই না, ভাগ করতে। তাহলে এটিকে আমরা কি করব? আমাদের আর ভাগ করার দরকার নেই। আমরা এই শূন্যটাকে, যদি শূন্য থাকে শেষে, এই শূন্যটাকে আমরা উত্তরের জায়গাতে বসালে কিন্তু হয়ে যায়, তাই না? আমরা ৪-এর পাশে লিখলাম শূন্য, তাহলে হয়ে গেল কত? ৪০। অর্থাৎ ৪০টি ৫০ টাকার নোট মিলে ২০০০ টাকা হয়। তাহলে ৪০ কোথায় রয়েছে দেখো তো? এখানে কত রয়েছে? ২০০, খতে রয়েছে ১০০, গতে রয়েছে ৫০, ঘতে রয়েছে ৪০টি। তাহলে এই ৪০টি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ঘ। আমরা ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবারে যদি ৩ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে জামিল ৩২ টাকা দিয়ে ৪টি কলম কিনলো। ১৫টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? আচ্ছা, আবারও বোঝার চেষ্টা করি প্রশ্নটিকে। বলা হয়েছে জামিল ৩২ টাকা দিয়ে 4টি কলম কিনলো, তাই না? তাহলে 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? আচ্ছা, তাহলে আমরা শুরুতেই কি করব? এটি কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক, তাই না? আমরা শুরুতে কিন্তু এই যে 4টি কলমের দাম দেওয়া রয়েছে, এখান থেকে আমরা একটি কলমের দাম বের করব, তাই না? আমরা ঐকিক নিয়মে এটিই কিন্তু শিখেছি। আচ্ছা, যখন আমরা একটির দাম বের করতে পারবো তখন সেখান থেকে 15টির দাম কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তাহলে একটির দাম কিভাবে বের করব? 4টির দাম যদি ৩২ টাকা হয়, একটির দাম বের করবো কিভাবে? ৩২কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাই না? ৩২কে 4 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ করা যায়? কত হয়? আমরা যদি 4-এর ঘরের নামটা পড়ি তাহলে আমরা পাবো কি? আমরা কিন্তু পাবো 4 এ ৮ ৩২, তাই না? 4 এ ৮ ৩২, 8 পাবো কিন্তু। অর্থাৎ আমরা বুঝতে পারছি কি যে একটি কলমের দাম কিন্তু ৮ টাকা। কয় টাকা? ৮ টাকা। এখন একটির দাম যদি ৮ টাকা হয়
15টির দাম কিভাবে করে বের করব? একটির দাম 8 টাকা হলে 15টির দাম কিন্তু 15 গুণ বেশি হবে। তাহলে অর্থাৎ এই 8-এর সঙ্গে যদি আমরা 15কে গুণ করি, দেখো তাহলে কিন্তু উত্তরটি পেয়ে যাবো। আমরা 8-এর সঙ্গে যদি 15কে গুণ করি, দেখো প্রথমে 5-এর সঙ্গে 8কে গুণ করো, আমরা জানি 5-এ 8 40, 40-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে থাকলো আমাদের কত, আচ্ছা আমরা পুরো 40কে লিখে দেবো, কারণ এই পাশে আর কোনো অঙ্ক নেই। 5-এ 8 40, আমরা পুরো 40কে লিখে দিলাম। এবার নিচে একটু শূন্য দিতে হয়, একটি শূন্য দিলাম। এবারে 1 দ্বারা 8কে গুণ করো, আমরা জানি 8 একে 8। আচ্ছা, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো 0 এবং 0কে যোগ করলে হয় 0, 8 এবং 4কে যোগ করলে হয়ে যায় 12। তাহলে আমরা কত পাচ্ছি? মোট 120 টাকা। অর্থাৎ 15টি কলমের দাম কিন্তু 120 টাকা। তাহলে এখানে দেখো তো 120 কোথায় রয়েছে? কতে রয়েছে 51, খতে রয়েছে 60, এই যে গতে রয়েছে 120 টাকা। তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা গয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবার যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, দেখো 4 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? আচ্ছা, আমাদের বলা হয়েছে 1 ডজন। 1 ডজন মানে কি? 1 ডজনে কয়টি হয়? আমরা জানি 12টি, তাই না? অর্থাৎ 12টি পেন্সিলের দাম যদি 48 টাকা হয়, তাহলে 8টি পেন্সিলের দাম কত? ঠিক আগের অঙ্কটির মতোই, যেহেতু 12টির দাম দেওয়া রয়েছে, আমরা প্রথমে কয়টির দাম বের করব? হ্যাঁ, আমরা একটির দাম বের করব। সব অঙ্কের ক্ষেত্রেই তোমাদের মনে রাখতে হবে, যদি আমরা একটির দাম বের করতে পারি, তাহলে সেইখান থেকে যে কোনো সংখ্যার দাম কিন্তু আমরা বের করতে পারবো, তাই না? তাহলে 12টির দাম দেওয়া রয়েছে 48 টাকা, একটির দাম কিভাবে করে বের করব? আমরা এই 48কে 12 দ্বারা ভাগ করব, তাই না? তাহলে 12 ঘরের নামতে যদি আমরা পড়ি, কিংবা 12 দ্বারা যদি 48কে আমরা ভাগ করি, তাহলে আমরা কত পাবো? আমরা জানি 4 12 48, তাই না? তোমরা কিন্তু 12কে, এই দেখো আমরা যদি 12 দ্বারা যদি আমরা 48কে একটু ভাগ করি, দেখো 12-র সঙ্গে কতকে গুণ করলে 48 হয়? এই দেখো 12-র সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, 4 দুগুণে হয় 8, 4 একে 4। তাহলে 12কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে হয় 48, তাই না? অর্থাৎ 12-র সঙ্গে আমরা যেহেতু 4 গুণ করে পাই 48, আমরা এখানে লিখলাম 4, এখানে লিখলাম 48। আচ্ছা, 48 থেকে 48 গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমাদের ভাগফল দাঁড়াচ্ছে কত? 4। অর্থাৎ একটি পেন্সিলের দাম হচ্ছে কত টাকা? 4 টাকা। আমরা একটি পেন্সিলের দাম পাচ্ছি 4 টাকা। এখন একটির দাম যদি 4 টাকা হয়, 8টির দাম কি বেশি হবে নাকি কম হবে? অবশ্যই কিন্তু বেশি হবে। এবং কত বেশি হবে? অবশ্যই কিন্তু একটির যে দাম তার চাইতে 8 গুণ বেশি হবে, তাই না? তাহলে আমরা এবারে 8টির দাম কিভাবে বের করব? 4-এর সঙ্গে 8কে গুণ করব। আমরা কি জানি 4 এবং 8কে গুণ করলে হয় 4 এ 8 কত? 32। 4 এ 8 32। এখানে 32 কোথায় রয়েছে দেখো তো? কত রয়েছে? 384, খতে রয়েছে 56, গতে রয়েছে 40, ঘতে রয়েছে 32 টাকা, তাই না? তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা ঘয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবারে দেখো যদি 5 নাম্বার অঙ্কটি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? আচ্ছা, বলা হয়েছে কি 334টি আম আমাদের রয়েছে, তাই না? এই 334টি আম আমরা 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে যদি দেই, তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে বের করব? আমরা এই 334কে 15 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যেটি অবশিষ্ট থাকবে সেটিই তো আমাদের উত্তর, তাই না? আচ্ছা, তাহলে দেখো 15 দ্বারা যদি আমরা কতকে ভাগ করব? 334কে যদি আমরা ভাগ করি, দেখো 15-এর মধ্যে কয়টি অঙ্ক রয়েছে? একটি, দুইটি। তাহলে আমরা প্রথম দুটি অঙ্ককে যদি ভাগ করি, প্রথম দুটি অঙ্ক মিলে হয়ে যায় 33। 33কে 15 দ্বারা কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 2 বার। 15 দুগুণ 30, আমরা এই যে নিচে লিখে দিলাম 30। এবার দেখো 33 থেকে যদি 30কে বিয়োগ করি, 3 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 3, 3 থেকে 3ই চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না, তাই না? এবার এই পাশে যে 4 রয়েছে, 4টাকে আমরা নিচে নামিয়ে দিলাম। এখন 3 এবং 4 মিলে হয়ে গেল কত? 34 হয়ে গেল। কিন্তু 34কে 15 দ্বারা কয়বার ভাগ করা যাবে? আবারও 2 বার। 15 দুগুণ কত? 15 দুগুণ 30। আচ্ছা, এবার 34 থেকে 30 বিয়োগ করো। 4 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 4, 3 থেকে 3 চলে গেলে কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে 0 লিখতে হয় না। তাহলে আমরা দেখো এখানে অবশিষ্ট পাচ্ছি কত? 4কে কিন্তু অবশিষ্ট পাচ্ছি, তাই না? অর্থাৎ যদি এই 334টি আম
334টি আম যদি আমরা 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেই তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে? 4টি আম। তাহলে আমাদের এখানে 4 রয়েছে কোথায়? এই দেখো কতেই বলা হয়েছে 4টি, তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা এর উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মাতা মানে কি? মা। তাহলে অর্থাৎ মায়ের বয়স হচ্ছে কন্যার বয়সের 3 গুণ, অর্থাৎ কন্যার যে কয় বছর বয়স তার চাইতে 3 গুণ বেশি কিন্তু মায়ের বয়স। ঠিক আছে, এখন বলা হয়েছে কন্যার বয়স 15 বছর। তাহলে কন্যার বয়স যদি 15 বছর হয় তার মানে মায়ের বয়স কত? এই 15-র 3 গুণ বেশি। 15-র সঙ্গে যদি আমরা তিনকে গুণ করি তাহলেই পেয়ে যাব হচ্ছে মায়ের বয়স কত। তাই না? এবার আমাদের বের করতে বলা হয়েছে 10 বছর পর মাতার বয়স কত। 10 বছর পর মায়ের বয়স কত হবে বা মাতার বয়স কত হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে। তাই না? তাহলে এখন 10 বছরেরটা আমরা 10 বছরের পরের হিসাব আমরা পরে করব। এখন মাতার বয়স কত সেটি আগে বের করো। আচ্ছা, এখন যদি কন্যার বয়স 15 বছর হয়, হ্যাঁ, আমাদের বলা হয়েছে কি মাতার বয়স কিন্তু কন্যার বয়সের 3 গুণ বেশি, তাই না? তাহলে কন্যার বয়স 15 বছর হলে, হ্যাঁ, এর চাইতে 3 গুণ বেশি হচ্ছে কার বয়স? মাতার বয়স। তাহলে 15-র সঙ্গে 3কে গুণ করলে কত হয়? আমরা জানি 15-র সঙ্গে যদি 3কে গুণ করি তাহলে হয় 3 15 45। কত? 45। অর্থাৎ এই 45 বছর হচ্ছে কার? মাতার বয়স কিন্তু 45 বছর। এখন এই মুহূর্তে কিন্তু মায়ের বয়স 45 বছর। তাহলে এই মুহূর্তে যদি 45 বছর হয় মায়ের বয়স, আমাদের বলা হয়েছে 10 বছর পর মাতার বয়স কত, মানে মায়ের বয়স কত। তাহলে এখন যদি 45 বছর হয়, 10 বছর কি 10 বছর পরে কি আরও তো 10 বছর বাড়বে, তাই না? 10 বছর পরে কিন্তু কি হবে? মায়ের বয়স আরও 10 বছর বেড়ে যাবে। তাহলে এই 45-এর সঙ্গে যদি আমরা 10কে যোগ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে 10 বছর পরে কত হবে। দেখো 45-এর সঙ্গে যদি আমরা 10কে যোগ করে দিই, দেখো 5 এবং 0কে যোগ করলে হয় 5, 4 এবং 1কে যোগ করলে হয় 5। আমরা পাচ্ছি কত? 55 বছর হবে কিন্তু 10 বছর পরে। তাহলে 55 কোথায় রয়েছে? কতে বলা হয়েছে 25, খতে বলা হয়েছে 45, এই যে গতে বলা হয়েছে 55 বছর। তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা গয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 গুণ 6 ভাগ 2। তারপরে আমরা একটি খালি ঘর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবারে বলা হয়েছে 6 গুণ 6 বিয়োগ 6। গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে? তাহলে দেখো এই যে আমরা কিন্তু দুই পাশে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি এবং মাঝখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই খালি ঘরের নিচের কোন অঙ্কটি বসবে সেটি কিন্তু আমাদের এইখানে বসাতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এখান থেকে সেটি নির্ণয় করতে হবে, তাই না, যে কোনটি সঠিক। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? এইটিকে আগে আমরা সমাধান করো। দেখো 5 বিয়োগ 6 ভাগ 2। আমরা আগে বাম পাশের অঙ্কটুকু সমাধান করি। হ্যাঁ, আমরা কি জানি গুণ এবং ভাগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? আগে কিন্তু ভাগের কাজ করতে হয়। তাহলে 6কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 3, তাই না? এই দুটিকে কাজ করে পাচ্ছি 3 এবং 3-এর সঙ্গে 5কে গুণ করে কত হয়? 3 5 15। কত হয়? 15 হয়। তার মানে আমরা এই বা পাশে কিন্তু পাচ্ছি কত? 15 পাচ্ছি। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 15। ঠিক আছে, তোমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা এই পাশে পাচ্ছি 15। আচ্ছা, এবার যদি আমরা এই ডান পাশের অঙ্কটিকে সমাধান করি, এখানে বলা হয়েছে 6 গুণ 6 বিয়োগ 6। তাহলে গুণ এবং বিয়োগের মধ্যে কোনটির কাজ আগে করতে হয়? গুণের কাজ, তাই না? তাহলে আমরা কি করব? 6 এবং 6কে গুণ করো, 6 6 36। তাহলে 36 থেকে যদি আমরা এবারে কত বিয়োগ করব? বিয়োগ করব কিন্তু 6কে। 36 থেকে যদি সেই 6 চলে যায়, 6 বিয়োগ করে দিই তাহলে আর কত থাকে? আরও কিন্তু 30 থাকে, তাই না? 36 থেকে 6 চলে গেলে কিন্তু থাকে আরও 30। আচ্ছা, তাহলে আমরা এই পাশে পাচ্ছি 30, এই পাশে পাচ্ছি 15। তাহলে আমরা মাঝখানে কোন চিহ্নটি বসাবো? আচ্ছা, যেহেতু এই পাশের সংখ্যাটি বড়, তার মানে এই যে আমরা এই সংখ্যাটি কিন্তু এই যে চিহ্নটি, এই চিহ্নটিকে বসাবো। যেহেতু এই প্রথম সংখ্যাটি ছোট, 15 কিন্তু ছোট, 30 বড়। 15 যেহেতু ছোট, তার মানে এই ছোট চিহ্নটি কিন্তু আমরা এই জায়গাতে বসাবো। এই ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা এটিকে এইখানে লিখে দিব। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? আচ্ছা, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কতে বলা হয়েছে 6 গুণ 4 সমান 24, খতে বলা হয়েছে ক গুণ 4 সমান 16, গতে বলা হয়েছে 8 ভাগ 2 সমান 4,
ঘতে বলা হয়েছে 4 গুণ 4 সমান 16। তাহলে এখানে খোলা বাক্যের উদাহরণ কোনটি? খোলা বাক্যের উদাহরণ হচ্ছে অপশন খ, অর্থাৎ ক গুণ 4 সমান 16। কেন? কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে খোলা বাক্যের ভিতরে একটি অক্ষর থাকবে, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এখানে আমরা 2টি সংখ্যা দেখতে পাচ্ছি এবং একটি অক্ষর দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই অক্ষরের জায়গাতে কি হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না। অর্থাৎ আরেকটু অন্যভাবে যদি আমরা বলি, তাহলে খোলা বাক্য হচ্ছে সেই বাক্য যে বাক্যের মধ্যে একটি অজানা মান থাকে। এই যে ক হচ্ছে কি একটি অজানা মান, অর্থাৎ কয়ের জায়গাতে কত বসবে সেটি কিন্তু এখনও আমরা জানি না, তার মানে এটি কিন্তু অজানা, তাই না? কিন্তু অন্য সমস্ত জায়গাতে দেখো শুধুমাত্র সংখ্যা দেওয়া রয়েছে, কোনো অজানা মান দেওয়া নেই। 4 ছক 24। তারপর বলা হয়েছে 8/2, অর্থাৎ 8কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 4। 4 এবং 4কে গুণ করলে পাই 4 4 16। কোনো অজানা মান কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু খতে দেখো একটি অজানা মান দেওয়া রয়েছে। তাহলে খোলা বাক্য হচ্ছে সেই বাক্য যে বাক্যের মধ্যে একটি অজানা মান থাকবে। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা খয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে নিচে যে অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।